নির্ভরশীলতা তৈরি করার জন্য এই ধরনের সিস্টেমের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। ওকে? নাম্বার 3 হচ্ছে ফেইলিউর অফ পলিটিক্যাল পার্টিস। একইভাবে উনি বলতে চেয়েছিলেন যে উনার রাজনৈতিক দলগুলোর প্রতি ভীষণ বিতৃষ্ট ছিলেন উনি। রাজনৈতিক দলগুলোকে উনি ঘৃণা করতেন। উনি মনে করতেন পলিটিক্যাল লিডার মাত্রই হচ্ছে করাপ্ট। পলিটিক্যাল পারসন মানেই হচ্ছে করাপ্ট। তারা জনগণকে এক্সপ্লয়েট করে, জনগণকে শোষণ করে, শুধু নিজেদের স্বার্থ ম্যাক্সিমাইজ করার জন্য ওরা কাজ করে। নিজের মানে কি বলে? আখের গোছানোর জন্য ওরা কাজ করে। জনগণের কে শুধুমাত্র ইউজ করা হয়। সো তার দৃষ্টিতে পলিটিক্যাল পারসন এবং পলিটিক্যাল পার্সোনালিটি এবং পলিটিক্যাল পার্টিস মানেই হচ্ছে করাপ্ট। সো তারা যেহেতু জনগণকে ভালোবেসে রাজনীতি করতে পারছে না, জনগণের কল্যাণে কাজ করতে পারতেছে না, সো এটা তাদের এক ধরনের বড় ব্যর্থতা। অতএব এই ব্যর্থতার কে যদি আমরা সফলতায় রূপান্তর করতে চাই, এই ব্যর্থতা থেকে উত্তরণ করতে চাই, তাহলে আমাদেরকে এই সিস্টেমে অর্থাৎ বেসিক ডেমোক্রেসি যে সিস্টেম আছে সেইখানে আসতে হবে। এই ছিল অ্যানাদার রিজন ৩ নাম্বার। ৪ নাম্বার রিজন হচ্ছে introducing নিউ ইলেকশন মেথড। এই যে উনি চাচ্ছেন যে নতুন নিউ কাইন্ড অফ একটা নির্বাচনী ব্যবস্থা চালু করতে। এবং সেই নির্বাচনী ব্যবস্থায় বলছে যে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্লাস সরকারের পক্ষ থেকে মনোনীত দ্যা মিক্সচার অফ বোথ এই ২ টার সমন্বয়ে যে বডি হবে সেই বডি জনগণের খুব কাছাকাছি যেতে পারবে এবং জনগণের কল্যাণে কাজ করতে পারবে। তো ইন্ট্রোডিউসিং নিউ কাইন্ড অফ ইলেকশন মেথড। ওকে। নাম্বার ৫ হচ্ছে ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট। ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন এক ধরনের ব্যবস্থা। তবে এটাও উনি এই কথা স্বীকার করেছেন যে, এই যে ব্যবস্থা আমি চালু করলাম, এটা সারা জীবনের জন্য নয়। এটা আজীবন চলবে না। এটা একটা সাময়িক ব্যবস্থাপনা। সেই সাময়িক ব্যবস্থা কতদিনের জন্য? যতদিন না জনগণ শিক্ষিত হচ্ছে, জনগণ সচেতন হচ্ছে, জনগণ আত্মনির্ভরশীল হচ্ছে, জনগণ নিজেদের প্রতি আস্থাশীল হচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর নিজেদেরকে দায়িত্বশীল পর্যায়ে নিয়ে যেতে না পারছে। ঠিক ততদিন পর্যন্ত। যখন মানুষ শিক্ষিত হয়ে যাবে, সচেতন হয়ে যাবে, আত্মনির্ভরশীল হয়ে যাবে এবং রাজনৈতিক দলগুলো তাদের আ রেসপনসিবিলিটি নিয়ে কাজ করবে, অ্যা মানে সা নিঃস্বার্থভাবে কাজ করবে, তখন, তখন আমরা আগের সিস্টেমে অথবা ডাইরেক্ট ডেমোক্রেসি সিস্টেমে চলে যেতে পারবো। সো দিস ওয়াজ অ্যান ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট। নাম্বার 6 হচ্ছে কোঅর্ডিনেশন বিটুইন সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ সামরিক শাসক হিসেবে উনি যখন ক্ষমতায় আসলেন, তখন সেনাবাহিনী তো একটা বিশাল অংশ উনাকে পছন্দ করতেন না। উনার উনার শাসনকে উনারা মেনে নিতে পারছিলেন না। এট দ্যা সেম টাইম সাধারণ জনগণ যারা সাধারণ নাগরিক সিভিল, হ্যাঁ? তারাও সেটা পছন্দ করছিলেন না। একটা গ্যাপ ছিল। কিন্তু উনি যেহেতু ক্ষমতা দখল করেছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, তখন উনি এই সেনাবাহিনীর যেই অংশ তার সাথে আছে, সেনাবাহিনীর যেই অংশের সহযোগিতায় উনি রাষ্ট্র পরিচালনা করছেন, অথবা সিভিলদের মধ্য থেকে সবাই বিরোধিতা না করলেও কেউ বিরোধিতা করছেন কিন্তু অনেকেই তার পক্ষে ছিলেন। যারা তার পক্ষে ছিলেন এবং যারা বিপক্ষে ছিলেন, তাদের সাথে এক ধরনের সেতু বন্ধন তৈরি করার জন্যে, কোঅর্ডিনেশন কে ক্রিয়েট করার জন্যে উনি এই ধরনের একটা প্রক্রিয়ায় গিয়েছিলেন। কারণ কি রকমের? এই যে ২ ধরনের প্রত্যেকটা লেয়ারে কিন্তু ২ ধরনের লোক যে জনগণের ভোটে নির্বাচিত আবার সরকারি প্রতিনিধি। তো সরকারি প্রতিনিধি মানে হচ্ছে যে উনি সেই সমস্ত লোকদেরকে পদায়ন করতেছিলেন যারা উনার প্রতি একটি বিশেষ আনুগত্য ছিল। সো এটার মাধ্যমে এই সরকার সম্পর্কে মানুষের ভিতরে ভালো ধারণা দেওয়া এবং সরকার কর্মকান্ড সম্পর্কে মানুষকে অবহিত করা এবং সরকারের জন্য সাপোর্ট গেইন করা। এই সমস্ত উদ্দেশ্য অর্থাৎ কোঅর্ডিনেশন বিটুইন সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন। নাম্বার ৭ হচ্ছে কোঅর্ডিনেশন বিটুইন গভর্নমেন্ট অফিসিয়াল অ্যান্ড ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। ওটা অনেকটা এরকমেরই। নাম্বার ৮ হচ্ছে সেন্ট্রালাইজেশন অফ লিডারশিপ। সেন্ট্রালাইজেশন অফ লিডারশিপ এটার মানে হচ্ছে তোমার আ যে তখন যে ব্যবস্থাপনা ছিল, সেই ব্যবস্থাপনায় যেটা বললাম অলরেডি যে একটা সকল স্তরের বিভিন্ন গ্রুপ তার বিপক্ষে ছিল। কিছু গ্রুপ পক্ষে ছিল কিন্তু বিশাল অংশ বিপক্ষে ছিল। সেইজন্য উনি একটা নিউ কাইন্ড অফ সিস্টেম চালু করে যাদেরকে উনি এইভাবে সিস্টেম করে ক্ষমতায় নিয়ে আসছেন, ইউনিয়ন কাউন্সিলের মাধ্যমে হোক, থানা কাউন্সিল, তহসিল কাউন্সিলের মাধ্যমে হোক, ডিভিশনাল কাউন্সিলের মাধ্যমে হোক, উনি তো ওই যে সরকারি প্রতিনিধি যারা আছে, সরকারি অফিসে তাদেরকে এবং বিভিন্ন পর্যায়ে যারা নির্বাচিত প্রতিনিধি তাদেরকে উনি প্যাট্রোনাইজ করে সুযোগ সুবিধা দিয়ে নিয়ে এসে অর্থাৎ তাদেরকে তার অনুগত হিসেবে গড়ে তুলে একটা নিউ কাইন্ড অফ লিডারশিপ তৈরি করছেন, যেই লিডারশিপ অ্যাকচুয়ালি উনার প্রতি অনুগত হবে, উনার প্রতি আনুগত্যশীল থাকবে। অর্থাৎ পুরো দেশের নেতৃত্বটা উনার দিকে অর্থাৎ উনার কেন্দ্রিক হবে। সেই দৃষ্টিতে বলছে সেন্ট্রালাইজেশন অফ লিডারশিপ। এই আরেকটা আইডিয়া ছিল। ফাইনালি ছিল যে রিলিজিয়াস মোটিভেশন।
রিলিজিয়াস মোটিভেশন কি? অ্যাকচুয়ালি আমরা জানি সারা দুনিয়াতেই যারাই তোমার সামরিক শাসন নিয়ে আসে, হ্যাঁ? বিশেষ করে মুসলিম কান্ট্রি গুলাতে, হ্যাঁ? সেটা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে কখনো হয়নি, ঠিক আছে? অথবা পৃথিবীর অন্যান্য দেশে যেমন আফ্রিকার কিছু দেশে, হ্যাঁ? সামরিক শাসন প্রায় সময় চলে আসে। সেই ইজিপ্ট বলো, হ্যাঁ? সিরিয়াতে বা আরো অন্যান্য দেশে। তো সেই সামরিক শাসনরা সবসময় তোমার ধর্মকে ব্যবহার করে। হ্যাঁ? সবসময় ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সো উনি, উনি একইভাবে সেই ধর্মীয় আ বিষয়টাকে নিয়ে আসছেন। উনি বলছিলেন যে আমি যেই সিস্টেমে এখন চালাচ্ছি বা বেসিক ডেমোক্রেসির যে সিস্টেম কনসেপ্ট এইটা অ্যাকচুয়ালি দ্যা রিয়াল ইসলামিক মেথড অফ ইলেকশন। বলছি ইসলামে তো সত্যিকার অর্থে সরাসরি ইলেকশনের কোন সিস্টেম নাই। হ্যাঁ? উনি খোলাফায়ে রাশিদিনের কথা বলছেন, খেলাফতের কথা বলছেন যে আবু বকর, ওমর, আ ওসমান এবং আলী রাদিয়াল্লাহু ওনারা কিন্তু সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন নাই। এবং ওনারা রাষ্ট্র পরিচালনা করছেন জনগণের ভোটে নয়, জনগণের ডাইরেক্ট ইয়েতে নয়। এবং ওনাদের কোন পলিটিক্যাল পার্টি ছিল না। সো বরং একটা পরামর্শ ওনাদের একটা অ্যাডভাইজারি কাউন্সিল ছিল, পরামর্শ সভা ছিল বা মজলিসে শুরা ছিল। যে মজলিসে শুরার মাধ্যমে পরামর্শ সভার মাধ্যমে অ্যাডভাইজারি কাউন্সিলের মাধ্যমে পরামর্শ নিয়ে উনারা রাষ্ট্র পরিচালনা করতেন। উনাদের কোন পলিটিক্যাল পার্টি ছিল না। সো আমাদের কোন পলিটিক্যাল পার্টির তার দরকার নাই। বরং আমরা একটু পরামর্শ করে একটা বডি গঠন করে এই যে কাউন্সিল গঠন করে ইউনিয়ন কাউন্সিল, থানা কাউন্সিল, তহসিল কাউন্সিল গঠন করে পরামর্শ করে আমরা রাষ্ট্র পরিচালনা করব। এবং এইটা হচ্ছে সত্যিকার অর্থে খেলাফতের আসলে আ কি বলে অনুকরণে। অর্থাৎ এইটা ছিল তার রিলিজিয়াস মোটিভেশন। এখন এটা কতটুকু সঠিক বেঠিক সেটা ভিন্ন কথা। কিন্তু উনার এইটা ছিল এইটা উনি উনার সেই অটোবায়োগ্রাফি লিখেছেন। উনার বিভিন্ন বক্তব্যে এগুলো বলেছেন। সো these were the reasons behind the introducing this basic democracy. তারপরে পয়েন্ট আছে আমাদের যে ডিউটিস অর রেসপনসিবিলিটি অফ বেসিক ডেমোক্রেটস। অর্থাৎ যারা এই বেসিক ডেমোক্রেসির বিভিন্ন আ স্তরের যারা মেম্বার তাদেরকে বলা হচ্ছে কি বেসিক ডেমোক্রেটস। ইউনিয়ন কাউন্সিলের যারা মেম্বার, থানা তহসিল কাউন্সিলের যারা মেম্বার অথবা বিভিন্ন লেভেলে বিভিন্ন লেয়ারে বা স্তরে যে সমস্ত যারা মেম্বার আছে তাদেরকে বলা হচ্ছে বেসিক ডেমোক্রেটস। হ্যাঁ? তাহলে এই বেসিক ডেমোক্রেটস এর কি কাজ ছিল? ৩ টা কাজ মেইনলি। ১ নাম্বার কাজ ছিল ভোট ফর প্রেসিডেন্ট, প্রভিন্সিয়াল অ্যান্ড ন্যাশনাল কাউন্সিল। অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচন করা, দেশের প্রেসিডেন্ট নির্বাচন করা, ওকে? এবং প্রভিন্সিয়াল যে মুখ্যমন্ত্রী বা সেইখানে যে কাউন্সিল আছে এবং ন্যাশনাল কাউন্সিল। অর্থাৎ প্রভিন্সিয়াল প্রাদেশিক সরকার গঠনে এবং জাতীয় সরকার গঠনে নির্বাচন হবে। সেই নির্বাচনে ভোট দেওয়া। সাধারণ জনগণ কিন্তু ভোট দিবে না। ভোট দিবে হচ্ছে এই সমস্ত মেম্বাররা। ওকে। অর্থাৎ দেশে যদি তখন কথার কথা তোমার ১০ কোটি মানুষ থেকে থাকে, মানুষ ১০ কোটি মানুষ ভোট দেয় নাই। বরং ওই যে ডিভিশনাল কাউন্সিলে যতগুলো মেম্বার আছে সারা দে ইয়ে মিলে মাত্র হয়তো ৭,০০০ বা ৮,০০০ বা ৯,০০০ এরকম মানুষ ছিল। ওকে? অর্থাৎ বেসিক ডেমোক্রেটস। দ্যা ভোটার ওয়ার অনলি বেসিক ডেমোক্রেটস। নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে সুপারভিশন অফ লোকাল ওয়ার্কস অথবা লোকাল প্রোগ্রাম। অর্থাৎ সরকার ডেভেলপমেন্ট এর জন্য সারা দেশের ডেভেলপমেন্ট এর জন্য বিভিন্ন যে প্রোগ্রাম থ্রো করেছিল তখন অন্যতম প্রোগ্রাম ছিল লোকাল ওয়ার্কস। প্রোগ্রামের নাম ছিল লোকাল ওয়ার্কস অথবা লোকাল প্রোগ্রাম। সেই প্রোগ্রাম গুলাকে সেই ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলাকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করা বা সুপারভাইজ করার দায়িত্ব ছিল এই বেসিক ডেমোক্রেসি। ৩ নাম্বার হচ্ছিল হেল্পিং কালেক্টিং রেভিনিউ অ্যান্ড ট্যাক্সেস। অর্থাৎ জনগণের কাছ থেকে রাজস্ব এবং ইনকাম ট্যাক্স এগুলোকে আদায় করা, আদায় করতে সহযোগিতা করা ছিল তাদের কাজ। তার মানে মেইনলি তাদের ৩ টা কাজ। বেসিক ডেমোক্রেসিতে ৩ টা কাজ ছিল। ভোট ফর প্রেসিডেন্ট, প্রেসিডেন্সিয়াল অ্যান্ড ন্যাশনাল কাউন্সিল, সুপারভিশন অফ লোকাল ওয়ার্কস অ্যান্ড প্রোগ্রাম অ্যান্ড ফাইনালি হেল্পিং কালেক্টিং রেভিনিউ অ্যান্ড ট্যাক্সেস। এখন আমরা যদি দেখি যে এই বেসিক ডেমোক্রেসি ইন্ট্রোডিউসন এর কারণে আসলে ভালো হয়ে গেছে কি না খারাপ হয়েছে, কতটুকু কল্যাণ করেছে, এটা কি সঠিক ছিল না ভুল ছিল? সেটাকে বিশ্লেষণ করলে আমরা কয়েকটা বিষয় দেখতে পাই যে consequences অফ বেসিক ডেমোক্রেসি। এই consequence অফ বেসিক ডেমোক্রেসির মাঝে আমরা ৩ টা বিষয় দেখি যে ৩ টা আসলে খুবই অ্যা কি বলে দুঃখজনক বাস্তবতা। ১ নাম্বার হচ্ছে ক্রিয়েশন অফ হিউজ ক্লাস ডিসক্রিমিনেশন। ক্রিয়েশন অফ হিউজ ক্লাস ডিসক্রিমিনেশন। অর্থাৎ আ চরম শ্রেণী বৈষম্য তৈরি হয়েছিল। বিশাল একটা শ্রেণী বৈষম্য তৈরি হয়েছিল। কেন শ্রেণী বৈষম্য কিভাবে তৈরি হয়েছিল? তখনকার এক্সিস্টিং অর্ডারে তোমার সমাজে যারা গুরুত্বপূর্ণ মানুষ ছিল, যারা গুরুত্বপূর্ণ মানুষ ছিল যারা ধরো সমাজের শিক্ষক, আ ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে লোকাল জমিদার, ঠিক আছে? তারপরে তোমার প্রতিষ্ঠিত ব্যবসায়ী, হ্যাঁ? বা কোন শিক্ষিত মানুষ। তারা ছিল কিন্তু অ্যাকচুয়ালি একটা এলিট ক্লাসের অংশ। সমাজে তাদের একটা অবস্থান ছিল। সমাজে তাদের একটা অবস্থান ছিল এবং সে আলোকে ওরা কিন্তু সমাজে ভারসাম্যমূলক ভূমিকা পালন করতেন। কিন্তু
এই বেসিক ডেমোক্রেসির মাধ্যমে উনি একটা নতুন ক্লাস তৈরি করলেন। সেখানে সমাজের প্রতিষ্ঠিত যারা এলিট ছিল, সেই শিক্ষিত সমাজ যারা ছিল, হ্যাঁ, শিক্ষক বলো, ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, প্রতিষ্ঠিত যারা ছিল, তারা কিন্তু সাইডলাইন হয়ে গেলেন, তারা কিন্তু অগুরুত্বপূর্ণ হয়ে গেলেন। নতুন গুরুত্বপূর্ণ হিসেবে আবির্ভূত হলো কারা? এই বেসিক ডেমোক্রেটসরা। তো এই যে একটা নতুন কাইন্ড অফ একটা এলিট সৃষ্টি, ক্লাস উনি তৈরি করলেন, নতুন সিস্টেমের একটা এলিট শ্রেণী সৃষ্টি করলেন। তার মাধ্যমে এক ধরনের ডিসক্রিমিনেশন তৈরি হলো, হিউজ ডিসক্রিমিনেশন তৈরি হলো, যেটা এক ধরনের অস্বস্তি বা অশান্তি তৈরি করলো সমাজে। ২ নাম্বার হচ্ছে ভোটিং রাইটস ওয়ার রেস্ট্রিক্টেড অ্যান্ড মিনিমাইজড। অর্থাৎ ভোটাধিকার অনেকটাই হরণ করা হলো। কারণ ওই যে বললাম, রাষ্ট্রপতি নির্বাচনে, তারপরে তোমার পার্লামেন্ট মেম্বার নির্বাচনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার জনগণের সরাসরি ভোট হচ্ছে না। ভোট দিচ্ছে কারা? ওই যারা বেসিক ডেমোক্রেটস, মাত্র গুটি কয়েকজন। তারপরে সাধারণ জনগণের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হলো। সাধারণ জনগণ শুধুমাত্র ইউনিয়ন পর্যায়ে মেম্বারদের নির্বাচনের ক্ষেত্রে ভোট দিতে পারছে, আর কোনো পর্যায়ে কিন্তু ওরা ভোট দিতে পারে নাই। বাকি ভোটগুলা ওই যে ওই বিভিন্ন স্তরের যারা টায়ারের যারা মেম্বার ছিল তারা দিয়েছে বেসিক ডেমোক্রেসি। সো ভোটিং রাইটস ওয়ার রেস্ট্রিক্টেড এন্ড ফাইনালি লিডিং টু করাপশন এন্ড ওয়েস্ট অফ গভর্নমেন্ট মানি। এবং এই সিস্টেমটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, তা আমরা দেখতে পাই যে এটা আসলে করাপশনের দিকে নিয়ে গেছে, এবং এটা আসলে সরকারের অর্থ অপচয় হয়েছিল ব্যাপকভাবে। সো অর্থাৎ এটা জনগণের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে তেমন কোনো ভূমিকা রাখে নাই। যার কারণে আল্টিমেটলি কিন্তু এই সিস্টেমটা দীর্ঘদিন সাস্টেন করে নাই। পরবর্তী কিন্তু এই সিস্টেমকে ড্রপ করতে হয়েছে। তো তারপর আমাদের জানতে হবে যে হোয়াট ওয়াজ দ্য বেসিক ডেমোক্রেসি, কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে, এবং কোন কোন ফ্যাক্টরের পিছনে কাজ করেছিল, এবং সেই সিস্টেম ইন্ট্রোডিউসের কারণে কোথায় কোথায় সমস্যা হয়েছিল। এই হলো মোটামুটি ভাবে আমাদের এই টপিক। আমরা নেক্সট টপিকে মুভ করব। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আমরা অ্যাটেন্ডেন্স কল করে আমরা নেক্সট টপিকে চলে যাব। ওকে? হুম। তোমরা বুঝতে পেরেছো? এনি কোশ্চেন? নো স্যার। হ্যাঁ? নো স্যার। বুঝতে পারছি স্যার। না না, ঠিক আছে। নো স্যার। মুক্তা, হ্যাঁ বলো আসসালামু আলাইকুম তোমাদের। স্যার। প্রেজেন্টটা স্যার আমরা আপনারা দিয়ে দিই স্যার। এর আগের দিন যে প্রেজেন্ট নিছিলেন ওখানে স্যার একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল স্যার। এখন 97 জন প্রেজেন্ট আছে স্যার। আমরা 97 জনের একটা এসএস নিয়ে ওখান থেকে কাউন্ট করে 97 জনের রোলটা আপনারা স্যার দিয়ে দিলাম। ভেরি গুড, ভেরি গুড, কোনো সমস্যা নাই, আমাকে দিয়ে দিবে, আমি তার পকেট তখন এখানেই করে দেবো। জি স্যার। স্যার স্যার হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলো। স্যার আমি লাস্ট ক্লাসে শুরুর দিকে ছিলাম, বাট পরবর্তীতে গেছিলাম, নামাজে গেছিলাম, তো স্যার পরে প্রেজেন্টেশনটা মিস গেছে আর কি। তো এটা তুমি আমাকে কি? আমাকে আমার হোয়াটসঅ্যাপ মেসেজটা দিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যাঁ। আসসালামু আলাইকুম। রায়হান আসিস? ওকে, তাহলে আমরা এই টপিক এখানে স্টপ করি, আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের, যেটা তোমাদের ইয়া হবে, অ্যাসাইনমেন্টের টপিক, ঠিক আছে? সো এই টপিকটা একটু 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 মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, এইটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের টপিক, রোল অফ সুপার পাওয়ার বা অথবা গ্রেট পাওয়ার্স ইন দি লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। ওকে, আচ্ছা। আমরা ভালো করেই জানি, তোমরা সবাই জানো যে লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইন 1971, ইটস এ সিগনিফিকেন্ট ইভেন্ট, ইটস এ গ্রেট ইভেন্ট। হ্যাঁ, ইটস অ্যান ইম্পর্টেন্ট ইভেন্ট ইন ওয়ার্ল্ড হিস্টোরি। ওকে, বিশ্বের ইতিহাসে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা, যে একটি রাষ্ট্র, হ্যাঁ, দীর্ঘ 9 মাস যুদ্ধ করে, অনেক মানুষের রক্তের বিনিময়ে, অনেকের আত্মত্যাগের বিনিময়ে একটি রাষ্ট্র পেয়েছে। তো এটা বিশ্বের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। ওকে, সো যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং দীর্ঘ 9 মাস যাবত যুদ্ধ চলেছিল, সেই জন্য তখনকার যারা শক্তিশালী রাষ্ট্র ছিল বা বিভিন্ন পাওয়ারফুল রাষ্ট্র ছিল অথবা বিভিন্ন রাষ্ট্র ছিল, হ্যাঁ, তাদের বিভিন্ন ভূমিকা নিয়ে আলোচনা হয় এবং তাদের বিভিন্ন ভূমিকা ছিল। ওকে, international community also played a vital role in supporting the Bangladesh liberation war and helping to bring an end to the conflict.
আন্তর্জাতিক কমিউনিটি, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং তারা চেষ্টা করেছিল যে এই যুদ্ধটা যাতে অতি দ্রুত শেষ হয় এবং নিষ্পত্তি হয়। Okay? Many countries provided humanitarian aid, including food, medicine, and other necessities to the refugees who fled to India to escape the war. অর্থাৎ আমরা জানি যখন যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে তখন বহু লোক কিন্তু যুদ্ধকে এড়িয়ে যাওয়ার জন্য বা যুদ্ধের ভয়াবহ থেকে নিজেকে রক্ষা করার জন্য কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে গিয়েছিল, যাদেরকে পালিয়ে যাওয়াটা ঠিক সুন্দর শোনায় না, মানে দে টুক দ্য রিফিউজ, অর্থাৎ তারা আশ্রয় গ্রহণ করেছিল। ঠিক আছে, কারণ যুদ্ধে তো সবাই অংশগ্রহণ করে না, যুদ্ধ তো সবাই পার্টিসিপেট করা সম্ভব নয়। এই জন্য যারা তোমার নিজেদের জীবনের ভয়ে, হ্যাঁ, নিজের জীবনকে বাঁচানোর জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রে আশ্রয় নিয়েছিল। তো সেখানে প্রায় কয়েক কোটি মানুষ সেখানে আশ্রয় নিয়েছিল, প্রায় 2 কোটি মানুষ। তো সেই 2 কোটি মানুষের তোমার ফুড, মেডিসিন এগুলা দেওয়া তখন ইন্ডিয়ার পক্ষে পুরোপুরি সম্ভব হয় না। তখন কি হয়েছে, আন্তর্জাতিক কমিউনিটি বা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র সেই হেল্পটা করেছিল। Many countries provided humanitarian aid, including food, medicine, and other necessities to refugees who fled to India to escape the war. Okay. The United Nations and various international aid organizations also provided assistance. The superpower, আমরা মেইনলি সুপার পাওয়ারের কথা বলছি, যে এই সুপার পাওয়ার ইজ এ স্টেট দ্যাট ক্যান নট বি ইগনোরড অন দ্য ওয়ার্ল্ড স্টেজ এন্ড উইদাউট হুজ কোঅপারেশন নো ওয়ার্ল্ড প্রবলেম ক্যান বি সলভ। অর্থাৎ যখন কোনো তোমার পরাশক্তি থাকে, পৃথিবীর কোথাও যদি কোনো ঘটনা ঘটে, তো ওই পরাশক্তিদের ভূমিকাকে বা পরাশক্তিদের অবস্থানকে তুমি ইগনোর করে বা তাদেরকে সাইডলাইন করে কোনো সমস্যা সমাধান করতে পারবে না। তো সেই হিসেবে তখনকার যে পরাশক্তি ছিল, হ্যাঁ, ইউএসএ, বিশেষ করে ইউএসএ এবং ইউএসএসআর, দ্য ওয়ার্ল্ড ওয়াজ ডিভাইডেড ইনটু 2 পার্ট। হ্যাঁ, তখন সারা দুনিয়া 2 ভাগে বিভক্ত ছিল, যে ওয়ান পার্ট ওয়াজ led by USA representing the capitalist bloc of the society, and another bloc was led by USSR representing the socialist bloc of this society. হ্যাঁ, সো তারা তাদের ভূমিকাটা তখন খুবই গুরুত্বপূর্ণ ছিল। ওকে, এছাড়াও যারা ওদের সাথে অ্যালায়েন্স ছিল আরো কিছু কিছু রাষ্ট্র, যেমন ধরো চায়না, তারপরে তোমার কি বলে এদিক থেকে ইন্ডিয়া, তারপরে তোমার ইউরোপিয়ান ইউনিয়ন তখন ছিল না, ইউরোপিয়ান কান্ট্রিজ, হ্যাঁ, বা অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিজ, বিশেষ মিডল ইস্ট মুসলিম কান্ট্রিজ, তাদের কার কি ভূমিকা ছিল সেগুলো আসলে আমাদের একটু সংক্ষিপ্তভাবে জানা দরকার। ওকে, the United States and Soviet Union were the two superpowers that played key role in the 1971 Bangladesh Liberation War. The US supported Pakistan while the Soviet Union supported Bangladesh independence. তাহলে মোটা দাগে আমরা বলতে পারি যে তখন যে দুটো সুপার পাওয়ার ছিল, ইউএসএ এন্ড ইউএসএসআর, তাহলে একটা সুপার পাওয়ার বাংলাদেশ স্বাধীনতার পক্ষে ছিল, আরেকটি সুপার পাওয়ার বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষে ছিল। ইউএসএ সাপোর্টেড কাকে? পাকিস্তানকে। সোভিয়েত ইউনিয়ন সাপোর্ট করেছে বাংলাদেশের স্বাধীনতাকে। ওকে, এটা হলো মোটা দাগের কথা, কিন্তু এর ভিতরে অনেক ধরনের ব্যাখ্যা আছে। হ্যাঁ, সেগুলা তোমাদের এই পর্যায়ে হয়তো অত কিছু বলা সম্ভব না। তো আমরা যদি সংক্ষেপে আলোচনা করি, দ্য রোল অফ ইউনাইটেড স্টেটস, ইউএস এর কি ভূমিকা ছিল? দ্য ইউএস সাপোর্টেড পাকিস্তান। ইউএস সাপোর্টেড পাকিস্তান বিকজ ইউএস বিলিভ যে ইন্ডিয়া ওয়ান্টেড টু ডিভাইড পাকিস্তান। That's why USA supported Pakistan to maintain its integrity. অর্থাৎ পাকিস্তানের অখণ্ডতাকে রক্ষা করার জন্য ইউএসএ সাপোর্ট করেছিল। ইউএস এর ব্যাখ্যা হলো যে উই ওয়ার নট এগেইনস্ট দি লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, উই আর নট এগেইনস্ট ইন্ডিয়াস বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স। আমরা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিলাম না, আমরা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে না, কিন্তু আমরা চেয়েছিলাম যে পাকিস্তানের অখণ্ডতা যেন বজায় থাকে। বিকজ পাকিস্তান ওয়াজ ইউএস এলাই, পাকিস্তান ইউএস এর এলাই ছিল, বন্ধু ছিল। সো বন্ধু রাষ্ট্রের ভেঙে যাবে, বন্ধু রাষ্ট্র খণ্ড বিখণ্ড হয়ে যাবে, এটা তারা চাইতে পারে না, কোনো রাষ্ট্র চাইতে পারে না। তো আমরা আমাদের বন্ধু রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা করার জন্য আমরা কাজ করেছিলাম। ওকে, সো ইন দ্যাট সেন্স ইউএস সাপোর্টেড পাকিস্তান। ইভেন এই সাপোর্ট করতে করতে দে সেন্ট নেভাল শিপস টু দি বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গলে তারা নেভাল শিপস পর্যন্ত পাঠিয়েছিল, ঠিক আছে, সপ্তম নৌবহর পাঠিয়েছিল। প্রোভাইডেড ওয়েপন্স টু পাকিস্তান হুইচ ওয়ার ইউজ টু কিল বাংলাদেশিস আনফরচুনেটলি। এবং তারা পাকিস্তানকে অনেক অস্ত্র সরবরাহ করেছিল, যে সরবরাহ আনফরচুনেটলি বাংলাদেশের স্বাধীনতা
কামী যারা ছিল, স্বাধীনতা যুদ্ধের পক্ষে যারা ছিল, স্বাধীনতার পক্ষের শক্তি তাদেরকে আসলে কিল করতে ব্যবহার করা হয়েছিল। And USA also sent UN observer to monitor the situation, and USA always sided with Pakistan in the UN Security Council. United Nations Security Council এ বিভিন্ন সময় এই বিষয়টা নিয়ে যুদ্ধের বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, সেখানকার সিজফায়ার নিয়ে আলোচনা হচ্ছিল, যুদ্ধ কিভাবে বন্ধ করা যায়, পাকিস্তানকে আগ্রাসর হিসেবে চিহ্নিত করা যায়, পাকিস্তানকে আগ্রাসী রাষ্ট্র হিসেবে ডিক্লেয়ার করা যায়, কিন্তু অলওয়েজ ইউএসএ ওয়াজ সাইডেড উইথ পাকিস্তান। তার মানে হচ্ছে এক কথায় যদি আমরা বলি, ইউএসএ তখন বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছিল। যদিও ইন্টারেস্টিংলি তখন কিন্তু তোমার ইউএস এর জনগণ, ইউএস এর নাগরিকরা কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল, এবং ইউএসএ তে তখন বাংলাদেশ স্বাধীনতার পক্ষে তোমার মিছিল হয়েছে, র্যালি হয়েছে, ক্যাম্পেইন হয়েছে, সেখানে তোমার অনেক শিল্পীরা তোমার কি যেন কনসার্ট করেছে বাংলাদেশ স্বাধীনতার পক্ষে। অর্থাৎ দ্য পিপল অফ ইউএসএ, the general people of USA was in favor of Bangladesh, but the administration was in favor of Pakistan. Okay, এটা হচ্ছে তোমার একটা ক্রিটিক্যাল বিষয়। সেকেন্ড হচ্ছে দ্য রোল অফ সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ অ্যানাদার সুপার পাওয়ার, তার কি ভূমিকা ছিল? আমরা শুরুতে বলছিলাম যে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশ স্বাধীনতার পক্ষে ছিল। ওই সময় তোমাকে মনে রাখতে হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো দুনিয়া দুই ভাগে ভাগ হয়ে গেছে, যেটা একটু আগে বললাম, পুরো দুনিয়া দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল অন দ্য বেসিস অফ আইডিওলজি। কি আইডিওলজি? পলিটিক্যাল আইডিওলজি। সেই আইডিওলজি ছিল, একটা ছিল ক্যাপিটালিজম, অন্যটা ছিল সোশ্যালিজম বা কমিউনিজম। এই আইডিওলজির উপর বেস করে পুরো দুনিয়া দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল। এক ভাগের নেতৃত্ব দিয়েছিল ইউএসএ, যারা পুঁজিবাদে বিশ্বাসী ছিল, অন্য ভাগের নেতৃত্ব দিচ্ছিল ইউএসএসআর, যারা সমাজতন্ত্রে বিশ্বাসী ছিল। তাহলে সেই তোমার, এবং ওইটাকে কেন্দ্র করে তখন কোল্ড ওয়ার অথবা স্নায়ু যুদ্ধ যেটাকে বলে, বা ঠান্ডা যুদ্ধ, ঠান্ডা লড়াই চলছিল। সো ওই বিষয়টাকে মাথায় রেখে আসলে তখনকার স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটটা বিবেচনা রাখতে হবে। ওইটার উপর বেস করে পুরো দুনিয়াই তখন দুই ভাগে বিভক্ত। সো সেই আলোকে তোমার ইউএসএ বন্ধু ছিল পাকিস্তান, এবং ইউএসএসআর এর বন্ধু ছিল ইন্ডিয়া। এটা কিন্তু বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে নয়, এটা তারও বহু আগের থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন পুরো দুনিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায়, তখন দুইটা ব্লক হয়। সেই ব্লক হিসাবে তোমার পাকিস্তান ছিল ইউএস এর সাথে এবং ইন্ডিয়া ছিল ইউএসএসআর এর সাথে। ওকে, তাহলে স্বভাবতই যখন ইউএসএ পাকিস্তানের সাথে, ইন্ডিয়া ইউএসএসআর এর সাথে, তাহলে ইউএস যেহেতু বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল, স্বভাবতই তখন ইউএসএসআর বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছিল। The Soviet Union was a strong ally of India and Bangladesh, signing a treaty with India and vetoing a resolution against them at the UN. অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন যেহেতু ইন্ডিয়ার বন্ধু ছিল, ওকে, এবং বাংলাদেশের বন্ধু ছিল, এবং তারা একটা ট্রিটিও সাইন করেছিল ইন্ডিয়ার সাথে, এবং ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন তখন ইউএনএ, ইউনাইটেড নেশনসে বিভিন্ন রেজলিউশন হয়েছিল, যে রেজলিউশন তোমার ইউএসএ চেয়েছিল যে তার ফেভারে পাস করতে, পাকিস্তানের ফেভারে, কিন্তু সেই ক্ষেত্রে তোমার এই সোভিয়েত ইউনিয়ন সেগুলোকে ভেটো দিয়েছিল। ভেটো, তোমরা জানো যে ইউনাইটেড কাউন্সিলে, সিকিউরিটি কাউন্সিলে কোনো রেজলিউশনে পাস হয় না যদি কোনো পার্মানেন্ট মেম্বার অফ দি সিকিউরিটি কাউন্সিল কোনো একটা বিষয়ে ভেটো দেয়। তো ইউএসএসআর ও পার্মানেন্ট মেম্বার, ইউএসএ পার্মানেন্ট মেম্বার। সো কোন রেজলিউশনে পাস করতে পারছে না ইউএসএ, যেহেতু ইউএসএসআর ভেটো দিয়েছে। সো এইভাবে তোমার সোভিয়েত ইউনিয়ন আমাদেরকে ওখানে হেল্প করেছিল। ওকে, সোভিয়েত ইউনিয়ন সাপোর্টেড ইন্ডিয়া এন্ড বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স, প্রোভাইডেড ওয়েপন্স এন্ড ডিপ্লোম্যাটিক ব্যাকিং টু বাংলাদেশ। তখন এই যে পাকিস্তানকে ওয়েপন দিয়েছে ইউএসএ, এবং তখন বাংলাদেশকে ওয়েপন দিয়েছে ইউএসএসআর। বাংলাদেশকে তো ডাইরেক্ট দিয়েছে কি ইন্ডিয়াকে, ঠিক আছে, বা ইন্ডিয়ার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে। And it was always sided with Bangladesh in the UN Security Council. So অর্থাৎ ইউএসএ এবং ইউএসএসআর দুইটার ভূমিকা একেবারেই একরকমের, শুধু কোয়াইট অপোজিট স্ট্যান্ড। মনে রাখবা, ইউএসএ হচ্ছে পক্ষে, ইউএসএসআর বিপক্ষে। ইউএসএ অস্ত্র দিয়েছে, ইউএসএসআর অস্ত্র দিয়েছে। ইউএসএ কাকে অস্ত্র দিয়েছে? পাকিস্তানকে। আর ইউএসএসআর অস্ত্র দিয়েছে ইন্ডিয়াকে অথবা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে। এইভাবে ইউএসএ তোমার জাতিসংঘে ভূমিকা পালন করছে বাংলাদেশের বিপক্ষে, ইউএসএসআর জাতিসংঘে ভূমিকা পালন করছে বাংলাদেশের পক্ষে। জাস্ট কোয়াইট। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলো স্যার, নামাজ 45-এ তো স্যার একটু 40-এ ছাড়লে ভালো হতো।
হ্যাঁ আমরা শেষ করে আপনি ফেলবো, আর 10 মিনিট, নো প্রবলেম। হ্যাঁ প্লিজ একটু আচ্ছা, ছাড়লে রোল ভালো অফ হতো চায়না, নামাজের হ্যাঁ, রোল অফ চায়না। চায়নার কি ভূমিকা ছিল? চায়নার ভূমিকা ছিল যে চায়না সাপোর্টেড পাকিস্তান, চায়না সাপোর্টেড পাকিস্তান and sent military experts to train Pakistani forces. Officially supported Pakistan until India entered the war in December 1971. চায়না তোমার পাকিস্তানকে সাপোর্ট করেছিল ততদিন পর্যন্ত, একটা দীর্ঘ সময় পর্যন্ত, কিন্তু ইন্ডিয়া যখন অফিসিয়ালি ইনভলভ হয়ে গেছে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে, অফিসিয়ালি ইনভলভ হয়েছে তোমার ডিসেম্বরের 3 তারিখে। ডিসেম্বর 3 তারিখে যখন অফিসিয়ালি ইনভলভ হয়ে গেছে চায়না, ইন্ডিয়া, তখন চায়না নিউট্রাল হয়েছে, চায়না বিকেম নিউট্রাল। After India entered the war, China took a neutral stance, provided economic investment and geographical backing to Bangladesh. Okay? আচ্ছা গেল। এখন আসো রোল অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার রোল তো এখন সহজেই বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া প্লেড ভাইটাল রোল in providing military support and training to the Bengali freedom fighters. India was the only country to support the cause of an independent Bangladesh until the Soviet Union came on board in November 1971. Okay. তাহলে আমরা ইউএসএ, ইউএসএসআর, চায়না এবং ইন্ডিয়ার ভূমিকা বুঝলাম। এখন হচ্ছে রোল অফ ইউরোপিয়ান কান্ট্রিজ। ওকে, ডিউরিং দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার, European countries, particularly the UK and the nations like Poland and East Germany, played a significant role in raising international awareness about the conflict, pressuring Pakistan to end atrocities, and were among the first to formally recognize Bangladesh as an independent nation after the war, with many providing crucial diplomatic support and later aiding in the country's post-war reconstruction efforts. However, they did not provide direct military intervention like India did. অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রিজ অনেকে, বিশেষ করে ইউকে, পোল্যান্ড এবং জার্মানি, তারা বাংলাদেশের পক্ষে ছিল, বাংলাদেশ স্বাধীনতার পক্ষে ছিল। তারা সরাসরি মিলিটারি সাপোর্ট করে না, বাট তারা অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছিল এবং তারা চেয়েছিল পাকিস্তান যে অ্যাট্রোসিটি করেছিল, যে অত্যাচার করেছিল, সেটা সারা দুনিয়ার সামনে তুলে ধরতে এবং পাকিস্তানের এগেনস্টে ক্যাম্পেইন করতে এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, এবং যত দ্রুত সম্ভব যাতে যুদ্ধটাকে স্টপ করা যায়, সিজফায়ার করা যায়, সেটা কাজ করেছিল ওরা, যদিও তারা মিলিটারি হেল্প করে নাই। ওকে, কি পয়েন্টস অ্যাবাউট ইউরোপিয়ান ইনভলভমেন্ট, মানে কোন কোন পয়েন্টে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান কান্ট্রিজ আসলে ইনভলভ হয়েছিল? পাবলিক অ্যাওয়ারনেস এন্ড প্রেসার। এক নম্বর হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছে। দ্য লার্জ বেঙ্গলি পপুলেশন লিভিং ইন ইউকে, তখনও কিন্তু ইউকেতে অনেক অনেক বেশি সংখ্যক বাংলাদেশি বসবাস করতো, এখন তো করেই, ওই সময় করতো। তো দ্য লার্জ বেঙ্গলি পপুলেশন লিভিং ইন দ্য ইউকে প্লেড a pivotal role in bringing the war to the attention of the international community through protest and campaign, pressuring the British government to take a stance against Pakistan action. এটা হলো একটা, যে সেখানে ওরা র্যালি করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, ক্যাম্পেইন করেছে, হ্যাঁ, কি করার জন্য, যে পাকিস্তানে যে অ্যাট্রোসিটি আছে, পাকিস্তানে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, সেটার বিরুদ্ধে একটা পাবলিক সেন্টিমেন্ট ক্রিয়েট করে এবং ব্রিটিশ গভর্নমেন্টকে প্রেসার ক্রিয়েট করেছে, যাতে ব্রিটিশ গভর্নমেন্ট পাকিস্তানি গভর্নমেন্টকে প্রেসার ক্রিয়েট করে এই অ্যাট্রোসিটি বন্ধ করার জন্য। এটা ছিল একটা পাবলিক অ্যাওয়ারনেস এন্ড প্রেসার। 2 নাম্বার ছিল আর্লি রিকগনিশন, অর্থাৎ বাংলাদেশ যেহেতু স্বাধীনতা ঘোষণা করেছে, এখন দরকার হচ্ছে কি, যত বেশি রাষ্ট্র তাকে স্বাধীনতার জন্য স্বীকৃতি দিবে, রিকগনিশন, এটা ছিল ইম্পর্টেন্ট। তো এই কান্ট্রিজ লাইক ইস্ট জার্মানি এন্ড পোল্যান্ড ওয়ার অ্যামাং দি ফার্স্ট ইউরোপিয়ান নেশনস টু formally recognize বাংলাদেশ as an independent state after the war. অর্থাৎ যুদ্ধের পরে কত দ্রুত সম্ভব, কত বেশি কান্ট্রি বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে, সেই ক্ষেত্রে তোমার জার্মানি, ইস্ট জার্মানি এবং পোল্যান্ড আসলে তারা ছিল প্রথম যারা স্বীকৃতি দিয়েছিল, প্রথম দিকের ইউরোপিয়ান কান্ট্রিজ। ডিপ্লোম্যাটিক সাপোর্ট, ইউরোপিয়ান নেশনস through their diplomatic channels condemned the atrocities committed by Pakistan and advocated for the international community to support the Bengali cause of independence. একই কথা। পোস্ট ওয়ার এইড, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, তখন বাংলাদেশ একদম যুদ্ধ বিধ্বস্ত একটি রাষ্ট্র, কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, খাদ্যের সংকট, সবকিছুতে সমস্যা। তখন এই পরবর্তী এই যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রকে এবং খাদ্য সংকট থেকে উত্তরণের জন্য খাদ্য সহায়তা শুরু করে এই সমস্ত সহায়তা করার জন্য তারা অনেক চেষ্টা করেছিল। ফলোইং দ্য ওয়ার, সেভারাল ইউরোপিয়ান কান্ট্রিজ প্রোভাইডেড সিগনিফিকেন্ট economic and humanitarian assistance to Bangladesh to help rebuild the war-torn
নেশনস। যুদ্ধ বিধ্বস্ত এই রাষ্ট্রকে তোমাকে পুনর্গঠন করার জন্য হ্যাঁ ভূমিকা রাখছিল অথবা সাপোর্ট প্রোভাইড করেছিল। ওকে, তারপরে ছিল কোল্ড ওয়ার কন্টেক্সট, এটা ঠিক আছে, লিমিটেড মিলিটারি ইনভলভমেন্ট এগুলো দরকার নেই। ফাইনালি রোল অফ ইসলামিক কান্ট্রিজ, রোল অফ ইসলামিক কান্ট্রিজ অর্থাৎ মুসলিম দেশগুলোর কি ভূমিকা ছিল। অ্যাকচুয়ালি ওই সময় মুসলিম দেশগুলো সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না। বিকজ অফ হোয়াট? বিকজ মেইন কারণ ছিল যে মুসলিম কান্ট্রি গুলাকে তখন পাকিস্তান বোঝাতে সক্ষম হয়েছিল যে পাকিস্তান একটা ইসলামিক রাষ্ট্র এবং এই ইসলামিক রাষ্ট্রকে ইন্ডিয়া হিন্দু রাষ্ট্র হয়ে হিন্দু রাষ্ট্রের সহযোগিতা বা হিন্দু রাষ্ট্রের ইন্ধনে ওরা একটা মুসলিম রাষ্ট্রকে ভেঙে টুকরো করে ফেলতে যাচ্ছে ইন্ডিয়ার অধীনে বা করায়ত্ত করার জন্য। এই একটা প্রপাগান্ডা পাকিস্তান মুসলিম কান্ট্রির কাছে করেছিল, আপিল করেছিল। তখন মুসলিম কান্ট্রি এইটাতে কনভিন্স ছিল যে না, পাকিস্তানে ইটস আওয়ার ব্রাদার কান্ট্রি, মুসলিম কান্ট্রি, সিন্স ইন্ডিয়া ওয়ান্টেড টু ডিভাইড পাকিস্তান এবং তারা হিন্দু ডমিনেট কান্ট্রি এবং পরবর্তী বাংলাদেশ স্বাধীন হয়ে সেটা মানে ইন্ডিয়ার করায়ত্ত হয়ে যাবে, সেই জন্য তারা পাকিস্তানের সাথে সুর মিলে তারাও এই স্বাধীনতা চায়। এটা ছিল মেইন পয়েন্ট অ্যাকচুয়ালি। কিন্তু পরবর্তী স্বাধীনতা যুদ্ধের পর দেশ যখন স্বাধীন হয়ে গেল তখন কিন্তু মুসলিম কান্ট্রিগুলো তাকে স্বীকৃতি দিল এবং সকল ধরনের সহযোগিতা গুলো। ওকে, রোল অফ মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু ওই সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইন রেজিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য অ্যাট্রোসিটিস committed by Pakistani military during the war. The media coverage helped to galvanize support for Bangladesh cause and put pressure on the international community to take action. Okay. Finally, the role of international community during the liberation war of Bangladesh was crucial. Without the support of the international community, it would have been difficult for Bangladesh to adhere independence from Pakistan. The role of the United Nations, countries such as India and the Soviet Union, and the international media helped to bring an end to the conflict and secure the independence of Bangladesh. অর্থাৎ বিশ্ব মিডিয়া সত্যিকার অর্থে তখন বাংলাদেশের পক্ষেই ভূমিকা পালন করেছিল। তারা মেইনলি এই পাকিস্তানের যে অ্যাট্রোসিটিস, পাকিস্তানের যে বর্বরতা, পাকিস্তানের যে অত্যাচার, সে ব্রুটালিটি, এই সবকিছু বিশ্ব মিডিয়ায় তুলে ধরে পাকিস্তানের বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা করেছিল। আমরা সেই জন্য বলতে পারি যে ইন্টারন্যাশনাল মিডিয়া যদি তখন আমাদের পাশে না দাঁড়াতো তাহলে হয়তো আমরা অত দ্রুত স্বাধীনতা অর্জন নাই করতে পারতাম। ঠিক আছে, এই হলো মোটামুটি ভাবে দ্য রোল অফ গ্রেট পাওয়ার ইন দি লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। ক্লিয়ার? জি স্যার। ওকে ওকে, যদি তোমাদের কোনো কোশ্চেন না থাকে, না আমাদের সময় তো হয়ে যাচ্ছে, আমরা এখানে স্টপ করি। স্যার এই মানে লেকচার নোট গুলো যদি দিয়ে দিতেন তাহলে স্যার। আচ্ছা দিয়ে দিব, আমি দিয়ে দিব, রাতের বেলা দিয়ে দিব না, এখন সম্ভব না, আমি এখন নামাজে চলে যাব, তারপর আমি ইউনিভার্সিটি যাব, আমাদের একটা আছে ইফতার পার্টি, ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। আমি রাতে যে কোনো এক সময় দিয়ে দিব তোমাদেরকে, ঠিক আছে? জি স্যার। ওকে, আমাদের এখানে উপস্থিতি হচ্ছে 98 ইনক্লুডিং মাইসেলফ, তার মানে 97 স্টুডেন্ট, ঠিক আছে? 97, তাহলে এটার একটা লিস্ট আমাকে দিয়ে দিবা প্লিজ। হ্যাঁ, ওকে, জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আদাব স্যার। আমি